Good morning everybody. গুড মর্নিং। মর্নিং। সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে? গুড মর্নিং। আকাশ, গুড মর্নিং। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো বলেছিলাম আর্ট অ্যান্ড কালচার, ওটা আমরা পড়বো। আচ্ছা, আমি ইদ্রিসকে মৃত্তিকার পিডিএফটা পাঠিয়েছি। আর সানডে কি ক্লাস, কি টপিকে ক্লাস নিয়েছিলাম রে, একটু বল না রে। ওই আর্ট সম্পর্কে, আর্ট ক্রাফট, ওটা মেন্টাল শিয়াল সীমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠানো গুডমন্ডু। হয়নি, ওটা পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেবো, ঠিক আছে। জয়ন্ত মন্ডল কিছু বলবে বাবু? হাত তুলেছো নাকি এমনি হাত উঠে গেছে? চলো স্ক্রিনটা শেয়ার করি আমি। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার ফর এনি এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল। সেন্ট্রালের পরীক্ষাতে কিন্তু এটা আসে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য, যেগুলো আমরা আপকামিং বেশ কিছু পরীক্ষা রয়েছে তার জন্য আমাদের এগুলো স্টাডি করা। ওকে, আচ্ছা আচ্ছা, প্রথম আমরা দেখো এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমাদের কাজে লাগে অ্যাট এ গ্ল্যান্স বা এক নজরে যদি আমরা বলি, তাহলে সেখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। যেমন ফরমেশন ডেট, আচ্ছা যদিও অ্যাকচুয়ালি ফরমেশন ডেট আমাদের 1947 সালটাই আমরা বলি, বাট 26শে জানুয়ারি 1950 যেটা আমরা বলছি। তোমরা হয়তো আমাকে পলিটি পড়েছো, পলিটিতে পড়েছো বা স্টেট ফরমেশন পড়েছো, পল সায়েন্সের ক্ষেত্রে জানি না পড়েছো কিনা। তো মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের এখন বর্তমান যা অবস্থা আছে, মানে একটা সময় পশ্চিমবঙ্গ, বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে ছিল, তারপরে ভেঙেছে, তারপরে পূর্ববঙ্গ ভেঙেছে, তো অনেক ভেঙে মোটামুটি স্বতন্ত্র পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা রাজ্য হিসাবে কনস্টিটিউশন অনুযায়ী কাজ শুরু হয় 26শে জানুয়ারি 1950 সালে। এটাকে স্টেটহুড ডেটও বলতে পারো, অ্যাকচুয়ালি ফরমেশন ডেটটা বলাটা ভুল, স্টেটহুড ডেট বললে বেটার হয়। ক্যাপিটাল যদি আমরা বলি কলকাতা, আমরা প্রত্যেকেই জানি। স্টেট এনিম্যাল, এটা যে কোনো পরীক্ষায়, মানে ইভেন টেট পরীক্ষাতেও এই প্রশ্নটা কিন্তু এসেছে। টেট বা ধরো আমাদের ওই অনলি ফিমেলদের জন্য একটা পরীক্ষা হলো না, যেটা আবার বেরোবে, আইসিডিএস, আইসিডিএস পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন অলরেডি চলে এসেছে। স্টেট এনিম্যাল হচ্ছে ফিশিং ক্যাট, সবাই জানো, যেটাকে আমরা মেছো বিড়াল বলি, বাট অ্যাকচুয়ালি লোকালি এটাকে আমরা ভাম বিড়াল বলে থাকি, ভীষণই পচা বিড়াল, এটা বিচ্ছিরি টাইপের। স্টেট বার্ড হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার, মানে যেটাকে আমরা সাদা ঠোঁটের মাছরাঙা বলে থাকি। স্টেট ফ্লাওয়ার নাইট জ্যাসমিন বলতে পারো, এখানে শুধু জ্যাসমিন দেওয়া আছে, এটা নাইট জ্যাসমিন বলতে পারো, যেটাকে আমরা শিউলি বলে থাকি। আর স্টেট ট্রি হচ্ছে ছাতিম ট্রি বা ছাতিম গাছ। ছাতিম গাছ মোটামুটি সচরাচর দেখা যায়। এই ইনফরমেশনগুলো সবাই জানো, জাস্ট আমি একটুখানি একবার বলে দিলাম। আচ্ছা, এইবার যেটাতে আসছি, যেটা আমাদের জন্য জানাটা খুব দরকার, যেটা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ারেন্স রিলেটেড পার্টের মধ্যেও পড়ে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট, যেটাকে আমরা এক কথায় জিআই ট্যাগ প্রোডাক্ট বলে থাকি। আচ্ছা, বর্তমানে ভারতের ক্ষেত্রে যদি আমরা ধরি, সারা ভারতে জিআই ট্যাগ প্রোডাক্ট প্রচুর, 400-র বেশি। যা ভারতের জিআই ট্যাগ যেহেতু প্রচুর, সেই জন্য ভারতের জিআই ট্যাগগুলো আমি সেন্ট্রালের পরীক্ষাতেও খুব একটা আসতে দেখিনি, বাট ওয়েস্ট বেঙ্গলের জিআই ট্যাগ এটা লিমিটেড আছে এবং এগুলো আমরা পরীক্ষায় আসতে দেখেছি। আচ্ছা, জিআই ট্যাগ কেন দেওয়া হয় না, ধরো আমাদের কোনো স্পেসিফিক জায়গায়, পশ্চিমবঙ্গ হতে পারে, ভারত হতে পারে, যে কোনো স্টেটের কোনো স্পেসিফিক জায়গার কোনো স্পেসিফিক প্রোডাকশন যদি আমরা বাইরে বিক্রি করতে চাই, ধরো কেউ আমাদের ইউরোপিয়ান কান্ট্রি থেকে বা কোনো চীন থেকে বা যে কোনো কান্ট্রি থেকে ধরো আমাদের ভারতের চা কিনবে, তাহলে সে তো বুঝতে পারছে না যে আসামের চাটা ভালো, না দার্জিলিং চাটা ভালো, নাকি তামিলনাড়ুর চাটা ভালো, নাকি আমাদের পশ্চিমবঙ্গের যে অযোধ্যাতে চা হয় সেটা ভালো।
তো জিআই ট্যাগ দেওয়া মানে একটা সরকারের শিল মোহর দেওয়া, যে সেটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটি এবং তার কোনো না কোনো একটা বৈশিষ্ট্য বা গুণাগুণ আছে, যেটা ওয়ার্ল্ডের কোথাও সেই গুণাগুণটা দেখা যায় না, বা সারা সেই দেশে মানে আমাদের ভারতে সেই জিনিসটা আর কোথাও পাওয়া যায় না। তো এইরকম বৈশিষ্ট্য সম্পন্ন প্রোডাক্টগুলোতে জিআই ট্যাগ দেওয়া হয়। জিআই ট্যাগ মানে হচ্ছে একটা সরকারি শিল মোহর বলতে পারো, যেগুলোকে ধরো বিদেশ থেকে যখন লোকে আসবে, ধরো সাপোজ কেউ আমাদের এখানে ঘুরতে এসেছে কলকাতায়, তো কলকাতায় ঘুরতে এসে সে কিনবে, সে দোকানে গিয়ে কি বলবে, আমাকে দার্জিলিং টিটা দিন। কারণ সে যদি গুগলে সার্চ করে বা কোথাও দেখে যে কলকাতা বা পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রোডাক্টগুলো কি, তাহলে এইগুলো, তার মানে হচ্ছে এগুলো কোনো স্পেসিফিক যেগুলো আর পশ্চিমবঙ্গের বাইরে এগুলো আমরা পাবো না। তো সেই জন্য এগুলো জিআই ট্যাগ। আমাদের মুম্বাই এয়ারপোর্টে একটা দোকান আছে যেখানে সারা ভারতের যত জিআই ট্যাগ প্রোডাক্ট আছে সব কিছু পাওয়া যায়, এবং যাতে বিদেশিরা ওখান থেকে নিতে পারে তার জন্যই ওটা এয়ারপোর্টে ওই দোকানটা তৈরি করা হয়েছে। আচ্ছা, প্রথম চলে আসি, প্রথম পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ হচ্ছে দার্জিলিং টি। আচ্ছা, দার্জিলিং টি শুধু পশ্চিমবঙ্গের প্রথম জিআই ট্যাগ নয়, এটা হচ্ছে সারা ভারতের জিআই ট্যাগ যখন শুরু হয়, এটা হচ্ছে ফার্স্ট জিআই ট্যাগ প্রোডাক্ট। সারা ভারতের মধ্যে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট হচ্ছে দার্জিলিং চা, যেটা তার ফ্লেভার এবং তার কোয়ালিটির জন্য ওয়ার্ল্ড ফেমাস। দার্জিলিং টি শুধুমাত্র দার্জিলিংয়েই পাওয়া যায়, অন্য কোথাও মানে ডুয়ার্স, আসাম কোথাও হয় না। দার্জিলিং থেকে আমরা মকাইবাড়ি টি এস্টেট বা দার্জিলিংয়ে আরও অনেক কিছু, অনেকগুলো টি এস্টেট আছে, তো সেখান থেকেই আমরা পাই। এবং দার্জিলিং টি মানে হচ্ছে লিফ টি, মানে পাতা টি, দেখবে পাতাগুলো মোড়ানো মোড়ানো থাকে, গরম জলে দিলে পাতাগুলো খুলে যায়, ঠিক আছে, ওটাই হচ্ছে দার্জিলিং টি। এবং এটা মানে লিকার চা খেতে হয়, মানে দুধ দিয়ে, কিন্তু চায়ের জন্য নয়, এবং তার ফ্লেভারটাই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস। নেক্সট নাম্বার 2 হচ্ছে নাকশি কাঁথা। আচ্ছা, নাকশি কাঁথা সম্পর্কে কার কি আইডিয়া আছে আমি জানি না, বা নাকশি কাঁথা আশা করি নামটা প্রত্যেকে শুনেছো। নকশি কাঁথা অ্যাকচুয়ালি হচ্ছে আনইউজড ক্লোথ, মানে যে জামা কাপড়গুলো আমরা ব্যবহার করি না, যে জামা কাপড়গুলো আমাদের ফেলে দিতাম, সেই জামা কাপড় থেকে টুকরো টুকরো করে কাপড় কেটে সেগুলোকে জোড়া লাগিয়ে সেলাই করে বাড়ির মহিলারা তাদের লাইফস্টাইল বুনে ওই কাঁথার মধ্যে ফুটিয়ে তুলত। এটা কিন্তু অনেক পুরনো যুগে, মানে যখন আমাদের সমাজের মহিলারা পর্দার আড়ালে থাকতো, তাদের পড়াশোনা করতে দেওয়া হতো না, বহু বিবাহ যখন প্রচলিত ছিল, মানে মহিলাদের যে জীবন কাহিনী, দুঃখ, দৈন্য, বেদনা, এটা তারা সমাজে কারুর কাছে বলতে পারতো না। সেই সময় তারা কি করতো, অবসর সময় বাড়িতে টুকরো টুকরো কাপড়, মানে কোনো একটা বড় ভালো কাপড় নয়, ধরো একটা জামা থেকে একটা টুকরো কাপড় কাটা, আরেকটা জামা থেকে একটা টুকরো কাপড় কাটা, সেগুলোকে প্রথমে সেলাই করে জোড়া লাগানো হতো। তারপরে তাদের একদম ছোট থেকে কিভাবে তারা বড় হয়েছে, তাদের বিয়ে বিবাহ কি করে হয়েছে, পুরো তাদের সমাজ জীবনের লাইফস্টাইল তারা বুনে, হাতে বুনে ফুটিয়ে তুলত। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নকশি কাঁথা। তো অ্যাকচুয়ালি নকশি কাঁথা এখন 50,000 টাকার উপরে দাম শুরু হয়। বিদেশ থেকে অর্ডার এলে এগুলো বিভিন্ন গ্রামাঞ্চলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে, যেমন বাঁকুড়া, বীরভূম বা পুরুলিয়া বা নর্থ বেঙ্গলও বিভিন্ন গ্রামাঞ্চলে এগুলোকে অর্ডার দিয়ে তৈরি করা হয় এখন। আমরাও হয়তো নকশি কাঁথা কিনি, মানে আমার বাড়িতেও একটা আছে যেটা হচ্ছে নকশি কাঁথা ওড়না, যেগুলো এখন খুব বেরিয়েছে, দোপাট্টা যেগুলোকে বলা হয়, 200 টাকা দিয়ে কেনা। বাট একই জিনিস, ব্যাপারটা হচ্ছে প্রিন্টেড, মানে কোনো হাতে বোনা সেলাই করা নয়, মানে ওই লাইফস্টাইলটাই ওখানে দেওয়া আছে। আর মানে পুরো যে ওড়নাটার ডিজাইনটা কিরকম, একটা জায়গায় একটা কাপড়ের প্রিন্ট, তার পাশে আরেকটা কাপড়ের প্রিন্ট, দেখবে যারা ওই এখন কীর্তন গায় তাদের যে ড্রেসগুলো হয়, মনে হয় যেন বিভিন্ন ছোপ 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 ছোপ, মানে বিভিন্ন রকমের কাটা কাপড় দিয়ে জামাগুলো তৈরি করা, বাট ওগুলো কিন্তু সেলাই করে নয়, মানে ওটা একটাই জামা, ওর ওপরে প্রিন্ট করা, ঠিক আছে। তো সেই রকমই হচ্ছে আমাদের এই নকশি কাঁথা, প্রিন্টেড আমরা কম দামে পাই, বাট হাতে বোনা জিনিসটা কিন্তু এখন বর্তমানে 50,000 টাকা থেকে শুরু। আমাদের পার্ক স্ট্রিটে, কলকাতার পার্ক স্ট্রিটে একটা দোকান আছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জিআই ট্যাগ প্রোডাক্ট পাওয়া যায়।
সেখানে গেলে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাবে এবং কত টাকা থেকে শুরু বা সব থেকে কম বা বেশি কত টাকা সেগুলো আমরা ওখানে গেলে দেখতে পাবো। নেক্সট ৩ নাম্বারে আসি, এটা সবার কাছে খুব পরিচিত, শান্তিনিকেতন লেদার গুডস। শান্তিনিকেতনের লেদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাটিক প্রিন্ট। বাটিক প্রিন্টে সবাই হয়তো ড্রেস, জামা সবকিছু পরেছো, বাট মানে লেদারের উপরে বাটিক প্রিন্ট করাটা, আর লেদারটা খুব পাতলা লেদার। মানে শান্তিনিকেতনের লেদার কিন্তু ওই শ্রীলেদার্স বা বাটা এদের মতো খুব হেভি হয় না। বাটা, খাদিমস, এগুলো যে অরিজিনাল লেদার হয় দেখবি ভীষণ শক্ত হয়, বাটার লেদার খুব শক্ত হয়, খাদিমসের লেদারও খুব শক্ত হয়। বাট শান্তিনিকেতনের লেদার হচ্ছে খুব পাতলা হয়, ফাইন, সুপার ফাইন হয়, এবং তার উপরে বাটিক প্রিন্ট করা, যেটা ভীষণ ফেমাস এবং এটা ওয়ার্ল্ড ফেমাস। এবং ইউরোপিয়ান কান্ট্রিতে এই শান্তিনিকেতনের লেদার গুডস আমরা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করি, কারণ তারা ভীষণ ভালোবাসে, কারণ রবীন্দ্রনাথের জায়গা বলে, মানে এটা একটা বিশাল আমাদের নাম আছে আর কি শান্তিনিকেতনের লেদার গুডসে। নাম্বার 4 হচ্ছে ম্যাঙ্গো অফ মালদা। মালদাতে যত রকমের আম পাওয়া যায়, মানে মালদাতে ধরো আমরা ল্যাংড়াটা যেমন আমরা নর্মালি জানি, এছাড়াও ধরো গোলাপ খাস, হ্যান ত্যান অনেক রকমের আম আছে। যত রকমের আম পাওয়া যায় তত রকমের আমই কিন্তু মালদাতে ভীষণ ফেমাস, ঠিক আছে। আচ্ছা, মানে ফেমাস, এবং সব ৩টে না ৪ ধরনের আম মালদায় পাওয়া যায়। ৩-৪ ধরনের আমই কিন্তু জিআই ট্যাগ দেওয়া। মানে শুধু মালদার ল্যাংড়া কিন্তু জিআই ট্যাগ নয়, যত রকমের আম আছে মালদাতে সবগুলোই জিআই ট্যাগ দেওয়া। বাট আমার কিন্তু খুব ফেভারিট হিমসাগর, তোমাদের জানি না কি ফেভারিট, আমার একদম ল্যাংড়া ভালো লাগে না। নেক্সট নাম্বার 5 হচ্ছে বালুচরী শাড়ি। আচ্ছা, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ওইখানে কেউ আছো যে তার বাড়ি বিলং করো? যদি কেউ থাকো একটু জানাবে, কারণ অ্যাকচুয়ালি বাঁকুড়া, বিষ্ণুপুরের, বীরভূম এই যে হ্যাঁ ম্যাম আছি। আছো, কোথায় বাড়ি? ম্যাম বিষ্ণুপুর। বিষ্ণুপুর। ওখানে কি এখনো তাঁত আছে? দেখতে পাও? হ্যাঁ ম্যাম আছে। আছে, একদমই আছে। এবং তোমাদের ওই জায়গারই কিন্তু মেন প্রোডাক্ট হচ্ছে এই বালুচরী শাড়ি। তো বালুচরী শাড়ি কি বোনা হচ্ছে, বা বালুচরী শাড়ি কি দেখেছো? আমরা হ্যাঁ মেয়েরা ম্যাম দেখেছি। হয়তো দেখেছি। তো বালুচরী শাড়ির বৈশিষ্ট্য কি বলতে পারবে? কিরকম ভেতরের কি আঁকা থাকে? বালুচরী শাড়িতে দেখবে ভেতরে বক্স বক্স করা থাকে, এবং ওই বক্স বক্স গুলোর মধ্যে কি থাকে বলতো? সেই যামিনী রায়ের যেমন আঁকা দেখেছো না, একটা টাইপ হয়, সেই রকম কোনো একটা দেবদেবী, সারা লাইফ জীবনের লাইফস্টাইল, বা কোনো মেয়ের সারা জীবনের লাইফস্টাইল, বা কোনো যে কোনো কোনো ঠাকুরের পুরো সারা জীবনের লাইফস্টাইল, এইগুলো আঁকা থাকে। আঁকা থাকে মানে এগুলো তাঁতে বোনা হয়, মানে প্রিন্ট নয়, ঠিক আছে, তাঁতে ওগুলোকে বোনা হয় বালুচরী শাড়ি, এটাই বৈশিষ্ট্য। এবং এরকম বক্স বক্স করা থাকে, মানে একটা বক্স ধরো এরকম বক্স, তার মধ্যে বিভিন্ন একটা ছবি, সেখানে ধরো একটা কোনো দেবদেবীর ছবি হতে পারে, সে কোনো কাজ করছে, বা কোনো নারীর ছবি হতে পারে, সে কোনো কাজ করছে, ওইটার পরে আবার পাশে একটা এরকম বক্স থাকে দেখবে, এগুলোকে তাঁতে বোনা হয়। সেটাই হচ্ছে অরিজিনাল বালুচরী শাড়ি। বালুচরী অরিজিনাল শাড়ি শুরু হচ্ছে ১০,০০০ টাকা থেকে মিনিমাম, মানে কম করে, তার উপরে আরো বেশি ভালো আছে। আর আমরা যেগুলো হয়তো কেউ কিনে থাকবে, বা আমরা মেয়েরা মোটামুটি তো শাড়ি কিনি, তো আমরা যেগুলো ধরো ২,৫০০, ৩,০০০, ৪,৫০০ টাকা দিয়েও কিনি, যদি আমরা কিনি, সেগুলোও কিন্তু অরিজিনাল নয়। হ্যাঁ, সিল্কটা হয়তো অরিজিনাল হতে পারে, বা তার উপরে যে কাজগুলো থাকে ওগুলো হচ্ছে প্রিন্টেড, মানে তাঁতের বোনা নয়। যেগুলো তাঁতের বোনা জিআই ট্যাগ প্রাপ্ত বালুচরী শাড়ি, সেগুলো কিন্তু দাম শুরু হয় সব থেকে লোয়েস্ট ১০,০০০ বা ১১,০০০ টাকা থেকে। মানে এটা আমি বিষ্ণুপুর বাঁকুড়ার দাম বলছি, ওখানে গিয়ে এই শাড়ির দাম বলছি। এবার ওটা যখন আমাদের এদিকে আসে, মানে কলকাতা বা আরো দূরে যায়, তার দাম কিন্তু আরো বেশি বেড়ে যায়, কারণ তার সাথে ট্রান্সপোর্ট কস্ট গুলো অ্যাড হয়। নেক্সট হচ্ছে নাম্বার 6, যেটা হচ্ছে শান্তিপুর শাড়ি। এটা হচ্ছে শান্তিপুরের পাতি তাঁত, যেটা সব থেকে কম দামে পাওয়া যায়। হয়তো নদিয়া, শান্তিপুরে অনেকেই থাকো, শান্তিপুর, রানাঘাট এই জায়গাগুলোতে এখন তো শাড়ি একটা, মানে শাড়ি হাব হয়েছে বলতে পারো। ওখানে প্রচুর মানে কম দামে শাড়ি পাওয়া যায় বলে
সবাই ওখান থেকে মানে বড় বাজারের মতো মার্কেটিং করে শপিং করে নিয়ে আসে, এসে এখানে ব্যবসা করে। তো শান্তিপুরের ফেমাস হচ্ছে অ্যাকচুয়ালি তাঁত। এখন অনেক ধরনের পাওয়া যায়, বাট জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট তাঁত, এবং সেটা খুব কম দামি তাঁত। নেক্সট হচ্ছে আমাদের 7 গোবিন্দভোগ রাইস। গোবিন্দভোগ রাইস আমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি খেয়েছি আশা করি। পোলাও হয়, পায়েস হয়, এবং গোবিন্দভোগ রাইস পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও প্রোডাকশন হয় না। এবং পশ্চিমবঙ্গ তো বিশেষ কিছু জেলা, যেমন পূর্ব বর্ধমানের কিছু অংশ, নর্থ বেঙ্গলের কিছু জায়গা, এইগুলো ছাড়া মানে সর্বত্র কিন্তু গোবিন্দভোগ রাইস খুব বেশি পরিমাণে চাষ হয় না। আর গোবিন্দভোগ রাইস কিন্তু সিজনে একটা কি দুটো টাইমে চাষ হয়, বাট প্রোডাকশন ভালো হয়, সেই জন্য খুব হাই দাম নয়, মোটামুটি দামে আমরা পাই, আবার খুব কম দামও নয়। ঠিক আছে? তো গোবিন্দভোগ রাইস ফেমাস হচ্ছে তার সেন্টের জন্য। গোবিন্দভোগ রাইস পশ্চিমবঙ্গ ছাড়া ভারতেও আর কোথাও প্রোডাকশন হয় না, এবং পৃথিবীতে আর কোথাও প্রোডাকশন হয় না। এই জন্য ভারত থেকে গোবিন্দভোগ রাইস প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্ট করা হয়। নেক্সট হচ্ছে বাংলা রসগোল্লা। এইটা নিয়ে মাঝখানে আমাদের মারামারি হয়েছিল, তোমাদের মনে আছে? মারামারি মানে হচ্ছে বাংলা রসগোল্লা, রসগোল্লা জন্মস্থান কোথায়, বাংলা না উড়িষ্যার সাথে, উড়িষ্যা? উড়িষ্যা। হ্যাঁ, এইটা নিয়ে মারামারি হয়েছিল, তো তারপরে আমরা জিতেছি বাংলা। তো মোস্ট প্রবাবলি বাংলা রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে 18 সালে মোস্ট প্রবাবলি, আর 19-এ উড়িষ্যার রসগোল্লাকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো বাংলা রসগোল্লা ভীষণ ফেমাস, সেটা হচ্ছে স্পঞ্জ রসগোল্লা, মানে পাড়ার মিষ্টির দোকানে যে রসগোল্লা পাওয়া যায় সেটা কিন্তু নয়, নর্মালি যেগুলো স্পঞ্জ তুমি রসগোল্লা। কত সালে? 1918, 1918 সালটা জিআই ট্যাগটা। আরেকবার বলো না, শুনতে পেলাম না। বলি বাংলা রসগোল্লা আমাদের বাংলাতে জিআই ট্যাগটা কবে পেয়েছে? মোস্ট প্রবাবলি 18 কি 19, প্রথমে পেয়েছে আমাদের, একটু ইয়ারটা দেখে নেবে, বাংলা, তারপরে পেয়েছে উড়িষ্যা। ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে 18, আর 19-এ পেয়েছে উড়িষ্যা। হ্যাঁ, 2018-তে। 18তেই না? হ্যাঁ, 2018। হ্যাঁ 18তে পেয়েছে বাংলা, আর 19-এ মানে পরের বছর পেয়েছে উড়িষ্যা। ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাই তুলাই পাঞ্জা রাইস। 9 নাম্বার হচ্ছে তুলাই পাঞ্জা রাইস। তুলাই পাঞ্জা রাইস, যারা নর্থ বেঙ্গলে থাকো, এখানে যদি কেউ রায়গঞ্জ থেকে বিলং করো, তার কাছে খুব পরিচিত রাইস এটা। আমাদের বোথ দিনাজপুরে, পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বোথ দিনাজপুরে এই চালটা চাষ হয়, এবং তার মধ্যে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এই জায়গাগুলো হচ্ছে ফেমাস ফর তুলাই পাঞ্জা চাল। আচ্ছা, তুলাই পাঞ্জা চাল কেউ খেয়েছো কিনা জানি না। তুলাই পাঞ্জা চাল কিন্তু একদম যে, হ্যাঁ ম্যাম, খেয়েছি। খেয়েছো তো? তো খুব হ্যাঁ, হেবি সুন্দর গন্ধ। দারুণ সুন্দর গন্ধ সত্যি, মানে তার জন্যই এটা ফেমাস। এবং তুলাই পাঞ্জা চাল কিন্তু খুব যে লম্বা লম্বা সরু সরু হয় সেটা কিন্তু নয়, মানে কিরকম বলবো, মানে ওয়ান টাইপ অফ গোবিন্দভোগ চালের মতনই হয়, মানে একটু ছোট ছোট বেটে বেটে একটু মোটা মোটা, বাট যখন ভাত হবে তার একটা অসাধারণ সেন্ট বেরোয়। যেমন ধরো পায়েস করলে গোবিন্দভোগ চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, তুলাই পান্তা চালের কিন্তু পায়েস করা যায় না, ভাতই করতে হয়, দারুণ সুন্দর একটা সেন্ট বেরোয়, এবং ওই ভাতের সাথে ঘি মাখন দিয়ে খেতে মারাত্মক লাগে, দুর্দান্ত টেস্ট ওই ভাতটার। আমি অনেক খেয়েছি, আর আমার বাবা রায়গঞ্জে 5-6 বছর পোস্টিং ছিল, তখন আমরা নিয়ে আসতাম। এখন লো কোয়ালিটিটার 180 টাকা মনে হয় কেজি, আর ভালোটা 250 টাকা কেজি, এরকম কেজি মোটামুটি। আমাদের কলকাতার অ্যাক্সিস মলে এটা এখন পাওয়া যায়, বা ধরো আমরা এখন অনলাইনে অর্ডার করলেও বিভিন্ন জায়গা থেকে পাবে, তবে অনলাইন তো কোয়ালিটিটা বোঝা যায় না, কিন্তু আমি অ্যাক্সিস মল থেকে মানে দেখেছি যে ওখানে পাওয়া যায়। ওকে, আচ্ছা নেক্সট চলে যাই নাম্বার 10, ধনিয়াখালি শাড়ি, যেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান যেতে, মানে হুগলি ক্রস করে বর্ধমান যেতে ধনেখালি স্টেশনটা পড়ে কড লাইনে, ওইখানে নেমেই পুরো ওটা পুরো তাঁতি পাড়াই আছে। ধনেখালি শাড়ি মানে হচ্ছে একদম পাতি বাংলার তাঁত যেটাকে বলা হয়, মানে যেটা এখনো 200-250 টাকায় তাঁতের শাড়ি ওখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, তার উপরে কিন্তু কোনো রকমের কারুকার্য করা নেই, মানে একটাই কোনো নর্মাল কালার বা বাই কালার হয়, আর তার উপরে ধরো হয় প্রিন্ট থাকে বিভিন্ন রকমের ফুল টুল লতা পাতা, না হলে চেক, চেকটা বেশি হয় ধনিয়াখালি শাড়ির, চেক এটা বেশি হয়। খুব কম দামের পাতি তাঁতের শাড়ি, তো তাঁতের শাড়ির জন্যই এটা ফেমাস।
নেক্সট হচ্ছে বাংলার ডোকরা। আচ্ছা, বাংলার ডোকরার একটা বৈশিষ্ট্য আছে, একটু অনলাইনে গুগলে ডোকরা বলে সার্চ করবে, দেখবে একটা ফটো পাবে। ডোকরার ফটোগুলো দেখলেই বুঝতে পারবে যে ওগুলো ডোকরা, কারণ সবাই ওই ফটোগুলো দেখেছো, দেখলেই বুঝতে পারবে। মোটামুটি এই ডোকরাগুলো পেতল বা কাঁসা দিয়ে তৈরি হয় এবং বাড়িতে বেশ সাজিয়ে রাখার জন্য ভালো থাকে। বাঁকুড়া বাঁকুড়িয়া হ্যাঁ, আরেকবার বলো, কিছু বললে আরেকবার বলো। নেই দেখাই, বলে বিগিনারে দেখা যায়, বাঁকুড়া বিগিনার ম্যাম। বাঁকুড়াতেও দেখা কাঁথা। যায়, একদম হ্যাঁ, বাঁকুড়াতেও দেখা যায়, কিন্তু বাঁকুড়ার ফেমাস কোনটা সেটা হচ্ছে টেরাকোটা। টেরাকোটা হচ্ছে বাঁকুড়ার ফেমাস, আর টেরাকোটা হচ্ছে পোড়া মাটির তৈরি হয়। আর ডোকরা কিন্তু তৈরি হয় পিতল বা কাঁসা দিয়ে, পোড়া মাটির নয়। আর টেরাকোটার কাজের একটা বৈশিষ্ট্য দেখবে, টেরাকোটার সেই ঘোড়া পাওয়া যায় না, কানগুলো এরকম লম্বা লম্বা থাকে, ঘোড়ার মুখটা লম্বা ধরনের হয়, দেখবে বাড়িতে আমাদের সাজানোর জন্য আমরা রাখি। বা যে কোনো পোড়া মাটির জিনিস হচ্ছে বাঁকুড়ার টেরাকোটার কাজ, ঠিক আছে। অনেক বড় বড় ফুলদানি থেকে শুরু করে অনেক ছোট ছোট পুতুল। বাট টেরাকোটার ফেমাস হচ্ছে বাঁকুড়ার ঘোড়া। ঘোড়াগুলোর কিন্তু নর্মাল ঘোড়ার মতো দেখতে হয় না, এই কানগুলো না এরকম টাইপের হয়, এই মাথা থেকে এরকম টাইপের এরকম জোড়া দেওয়া থাকে, মুখটা লম্বা টাইপের হয়। সার্চ করবে, ফটোটা দেখতে পাবে। আর ডোকরা কিন্তু হচ্ছে পেতল বা কাঁসা দিয়ে তৈরি হয়, আর ছোট ছোট পুতুলের মতো করে তৈরি হয়, খুব সুন্দর দেখতে হয়। নেক্সট হচ্ছে বাংলার পটচিত্র, এটা সবাই দেখেছো। পটচিত্র মানে হচ্ছে সরাতে, মাটির যে সরা থাকে তাতে বিভিন্ন দেব দেবীদের মূর্তি আঁকা থাকে, এটাকেই পটচিত্র বলে। অনেকের বাড়িতে হয়তো লক্ষ্মী পুজোর সময় দেখবে আহ, ঠাকুর আনা হয় না, ওই পটচিত্রে মানে সরাতে পুজো করা হয়, সরাতে ঠাকুর আঁকা থাকে, লক্ষ্মীর ছবি আঁকা থাকে, সেখানে পুজো করা হয়, এটা অনেকের বাড়িতেই প্রচলিত আছে। বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বা বিভিন্ন বাড়িতেও দেখবে ওই সরাতে বিভিন্ন ছবি আঁকা, সেগুলোকে পরপর পরপর হয়তো সাজিয়ে রেখেছে। তো নর্মালি মাটির সরাতে রং তুলি দিয়ে বিভিন্ন দেব দেবীদের লাইফস্টাইল আঁকা বা দেবীর মূর্তি আঁকা, এটাকে আমরা বলি বাংলার পটচিত্র। নেক্সট, আগেকার দিনে হতো না মাটির সরাতে এসে হ্যাঁ লক্ষ্মী হ্যাঁ, পুজো করতে? এখনো হয়। মাঠে আগেকার দিনে তো এখনো পাবে, মানে এখনো তুমি লক্ষ্মী পুজো, তারপরে ধরো ওই যে আমাদের গ্রাম বাংলায় কিছু হয় না, টুকটাক পুজো, অনেকের বাড়িতেই দেখবে ঠাকুর আনা হয় না, ওই পটচিত্রতে পুজো করা হয়। নারায়ণ পুজো, দেখেছো, তখন এগুলো করা হয়। এখন আগে লোকে বাড়িতে করতো, এখন আর বাড়িতে করে না, কিনে নিয়ে আসে, এই আর কি। নেক্সট হচ্ছে কুশমান্ডির মুখোশ। কুশমান্ডি হচ্ছে নর্থ বেঙ্গলের একটা জায়গা, ঠিক আছে। কুশমান্ডির মুখোশ হচ্ছে অ্যাকচুয়ালি আদিবাসী টাইপের যে মুখোশ, খুব দাম। এই যেমন ট্রেড ফেয়ার গুলো হয় কলকাতায়, ওখানে আসে, তো ভীষণ দাম। মানে আমি একবার গেছিলাম, আমি মানে বিফোর কোভিড, মানে প্রায় 20 সালের আগে। তো তখন সব থেকে ছোটটা দাম বলেছিল মানে এইটুকু, এইটুকু জাস্ট মুখোশ। সে আদিবাসীগুলো যেমন মাথায় সেই পালক টালক দেওয়া একটা মুকুট টাইপের পরে দেখবে, আর তার সাথে মুখ লাগানো, ওরকম টাইপের মুখোশগুলো দেখতে হয়। এই ছোট্ট মানে একটা হাতের সাইজের মুখোশ বলেছিল তখন 1500 টাকা, খুব দাম হয় মুখোশগুলো। কিন্তু ও মুখোশগুলো খুব বড় বড় বিক্রি হয়, বিভিন্ন ডেকোরেশন করার জন্য ওগুলো বাড়িতে রাখে। আর এটা অ্যাকচুয়ালি ওই আদিবাসীদের একটা ফেস্টিভ্যালে ওরা এই মুখোশগুলো পরে ডান্স ফান্স করে। নেক্সট 14 হচ্ছে মাদুর কাঠি, এটা তো আমাদের সবার কাছে পরিচিত, মাদুর আশা করি প্রত্যেকের বাড়িতেই আছে। 15 হচ্ছে ছৌ মুখোশ। ছৌ মুখোশ যেটা পুরুলিয়ার ছৌ ডান্স হয়, ছৌ ডান্স সবাই দেখেছে, এবং ছৌ মুখোশও বিশাল বড় সাইজের হয়, বিশাল ভারী হয়, ভীষণ বড় বড় হয়, ভীষণ ভারী হয়, এবং ওগুলোর প্রচুর দাম হয়। এই ছৌ মুখোশ বিদেশে খুব মানে ওরা অ্যাপ্রিসিয়েট করে ওরকম মুখোশ আর কি। আচ্ছা, 16 হচ্ছে টেরাকোটা, যেটা আমরা অলরেডি আগেই বললাম। 17 হচ্ছে জয়নগরের মোয়া। কেউ কি আছো জয়নগরের ওদিক থেকে আছো? মানে আমরা খেয়েছি হয়তো, সবই এপাড়া ওপাড়ার জয়নগরের মোয়া বলে বিক্রি করেছে, বাট অরিজিনাল জয়নগরের মোয়া জানি না কেমন খেতে। কারণ আমরা যেগুলো খাই সেগুলো আদৌ আসল নয়, বাট জয়নগরের মোয়া ওয়ার্ল্ড ফেমাস। এবং
জয়নগরের মোয়া আমরা আমাদের নিকটবর্তী বাংলাদেশেই প্রচুর পরিমাণে এক্সপোর্ট করি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মানে আমাদের প্রতিবেশী দেশগুলোতেই আমরা প্রচুর এক্সপোর্ট করি। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 18 হচ্ছে সুইট অফ বর্ধমান। সুইট অফ বর্ধমান মানে হচ্ছে সীতাভোগ মিহিদানা। শক্তিগড়ের ল্যাংচা কিন্তু নয়, শক্তিগড়ের ল্যাংচা এখনো কিন্তু জিআই ট্যাগ পায়নি। আর শক্তিগড়ের ল্যাংচার কোয়ালিটি খুব একটা ভালো না, মানে আমার তো ভালো লাগে না। বাট বর্ধমানের অরিজিনাল সীতাভোগ মিহিদানা ভীষণ সুন্দর খেতে, এটা জিআই ট্যাগ প্রাপ্ত। 19 হচ্ছে হানি অফ সুন্দরবন। এটা মোস্ট প্রবাবলি 2022-এর এটা জিআই ট্যাগ পেয়েছে, খুব রিসেন্ট এটা জিআই ট্যাগ পেয়েছে। আর 2022-এর পরে আরো দুটো প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে, মানে এখন এখানে 19টা আছে, আরো দুটো হবে, বাট সেটা এখনো অফিসিয়ালি আপডেট হয়নি বলে আমি তোমাদের এখানে আনিনি। আপাতত আপডেটেড এটি 19টাই আছে, তার মধ্যে হানি অফ সুন্দরবন সব থেকে রিসেন্ট, মানে আফটার কোভিড এটা জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, সুন্দরবনের মধু 19 রকমের পাওয়া যায়। মানে জিআই ট্যাগ প্রাপ্ত যে সুন্দরবনের মধু সেটা হচ্ছে 19 টাইপ, মানে 19 রকমের মধু। আমরা নর্মালি যেটা ভাবি বা আগে যেটা সত্যি সত্যি আমরা জানতাম যে সুন্দরবনে মানুষের একটা অকুপেশন হচ্ছে বন থেকে মধু আরোহণ করা। ঠিক আছে? তো মানে জঙ্গলে যাব, কোন গাছে চাক হয়েছে খুঁজবো, সেখান থেকে মধু নিয়ে আসবো। বাট এই প্রসেসে কখনো হানি এক্সপোর্ট করা যায় না, মানে সেই কোয়ান্টিটিটা আমরা পাবো না। তো আমরা এপি কালচারের মাধ্যমে সরকার থেকে এখন এপি কালচারের জন্য লোন দেয়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও লোন দেয়। এপি কালচার মানে হচ্ছে মৌমাছি চাষ বা মৌমাছিকে পোষা, মানে মৌমাছিকে ট্রেনিং দেওয়া হয়। যারা এই পেশার সাথে যুক্ত তাদের নিজস্ব পোষা মৌমাছি থাকে। এটা আমি নিজে দেখেছি, কারণ আমার একটি স্টুডেন্টের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার, ও সোনারপুরে পড়তে আসতো। তো ওদের ফ্যামিলিগত বিজনেস হচ্ছে এই হানি। তো আমাকে একদিন এনে দেখিয়েছিল, এরকম একটা কাঠের বাক্স থাকে, 4টে কর্মী মৌমাছি, একটা রানী মৌমাছি ওদের পোষা থাকে। যখন যে গাছের মধু দরকার হবে সেই গাছের তলায় নিয়ে গিয়ে ওরা এই মৌমাছিগুলোকে ছেড়ে দেয়, তারা চাক বানায়, চাক বানিয়ে মধু 29 দিনের মধ্যে তৈরি করে দেয়। 29 ডেজের মধ্যে ওই চাক থেকে তুমি মধু ভেঙে নিতে পারবে, যে কোনো গাছের মধু চাও। মানে লিচু, আম, কাঁঠাল, ইউক্যালিপটাস, মানে ইউক্যালিপটাসের মধু যেমন আমি দুবার নিয়ে এসেছিলাম, একটু আতিত আতিত হয়, লিচুর মধুটা বেশ খুব টেস্টি হয়। তো 19 রকমের মধু অ্যাকচুয়ালি এখন প্রোডাকশন করা হয় এই এপি কালচারের মাধ্যমে, যেগুলো অ্যাকচুয়ালি জিআই ট্যাগ প্রাপ্ত এবং আমরা বাইরে এক্সপোর্ট করি। আর মধু হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা বছরের পর বছর থাকতে পারে, নষ্ট হয় না। অরিজিনাল মধু হলে বছরের পর বছর থাকবে, জমবেও না, নষ্টও হবে না। ঠিক আছে? এই টোটাল 19টা প্রোডাক্ট হচ্ছে আমাদের বর্তমানে আপডেটেড জিওগ্রাফিক্যাল মানে জিআই ট্যাগ প্রোডাক্ট ফর ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা ফেস্টিভ্যাল। দেখো, পশ্চিমবঙ্গে প্রচুর ফেস্টিভ্যাল রয়েছে, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ বলি। তার সাথে আমাদের অন্যান্য যে মানে ধর্ম আছে, যেমন ধরো খ্রিস্টানদের 25শে ডিসেম্বরও আমাদের, আমাদের মহরমও আমাদের, ঈদও আমাদের। এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর ফেস্টিভ্যাল, বাট সব ফেস্টিভ্যালগুলো অফিসিয়ালি অ্যানাউন্সড ফেস্টিভ্যাল নয়, মানে অফিসিয়ালি রেজিস্টার্ড ফেস্টিভ্যাল নয়। অফিসিয়ালি রেজিস্টার্ড ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের টোটাল 8টা। নাম্বার 1 হচ্ছে দুর্গা পূজা, যেটা এখন হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের হেরিটেজ হয়েছে এখন। দুর্গাপূজা এরকম আর কোথাও হয় না, সেই জন্য দেখবে রেড রোডে আমাদের ওই এখন ওই ভাসানে শো করা হয়। ঠিক আছে? এবং তোমরা জানো, হ্যাঁ, মানে 2022 দুর্গা পুজোটাতেই আপডেট হয়েছে, মানে 2022 দুর্গা পুজোটাই হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে ফাইনালি, মানে ট্যাগ পেয়েছে আর কি হেরিটেজ হিসাবে।
আর তার জন্য আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিরই একজন রিসার্চের গুরুত্ব বেশি। তিনি বিভিন্ন প্রায় 50 বছর ধরে ডেটা জমা দিয়ে এটাকে করেছেন। নেক্সট হচ্ছে রসযাত্রা, যেটা আমাদের নর্থ বেঙ্গলে ফেমাস, এখানেও দেখতে পাই কম। নেক্সট হচ্ছে চড়ক। চড়ক মোটামুটি তোমাদের বিভিন্ন গ্রামে দেখবে পয়লা বৈশাখের আগের দিন হয়, বিভিন্ন রিচুয়াল থাকে। অনেকে সেই ঝাঁপ দেয় উঁচু জায়গা থেকে, অনেক সন্ন্যাসী হয় তারা সেদিনকে অনেক আগুনের ওপর দিয়ে হাঁটে, অনেকে সেই পিঠে বড়শি গাতে, এরকম বিভিন্ন মাইথোলজিক্যাল মিথ রয়েছে, মানে যেটাকে আমরা এক কথা অ্যাকচুয়ালি সুপারস্টিশন বলতে পারি, কুসংস্কারের উপর বিশ্বাস করে এই চড়ক পুজোটা হয়। মানে পুজোটা মানে কুসংস্কার নয়, কিন্তু এই রিচুয়াল গুলো এখন আর না করলেও চলে, ওগুলো পুরোটাই সুপারস্টিশন। আর এটা হয় পয়লা বৈশাখের আগে। মোটামুটি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মানে মোটা ওই পুরো ওয়েস্টার্ন পার্টের বিভিন্ন গ্রামাঞ্চলে, আমাদের এখানেও বোথ 24 পরগনাতেও বিভিন্ন গ্রামাঞ্চলে চড়কের মেলা দেখা যায়। নাম্বার 4 হচ্ছে গঙ্গাসাগর মেলা। এটা সবাই জানো যে গঙ্গাসাগরে আমাদের 15ই জানুয়ারি মেলাটা হয়, ভীষণ ফেমাস। কারণ কুম্ভ মেলা যেমন ফেমাস, আর আমাদের ঠিক সেরকম ফেমাস হচ্ছে গঙ্গাসাগর মেলা। নাম্বার 5 হচ্ছে কেন্দুলি মেলা। কে থাকে কেন্দুলি মেলার ওখানে, কেউ কি দেখেছো? বীরভূমের দিকে হয় এটা। অ্যাকচুয়ালি আগে আদিবাসী টাইপের মেলা ছিল, এখন খুব বড় মেলা হয়ে গেছে এবং এটা বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকেরা এই মেলাতে ঘুরতে আসে, প্রচন্ড ভিড় হয়। নেক্সট জলপেশ মেলা। জলপেশ মেলা অ্যাকচুয়ালি দেখা যায় ময়নাগুড়ি। ময়নাগুড়ি মানে নর্থ বেঙ্গলের একটা জায়গা। জলপেশ হচ্ছে মহাদেব শিবের নাম, জল্পেশ্বর বলা হয়। তো সেই শিবের পুজোকে কেন্দ্র করে এই মেলাটা হয়, যেটাকে জলপেশ মেলা বলা হয়। 7 হচ্ছে রাস মেলা। রাস মেলা ভীষণ ফেমাস, যেটা কোচবিহারে হয়। কোচবিহারের রাস মেলা ওয়ার্ল্ড ফেমাস বা ইন্ডিয়া ফেমাসও বলতে পারো, এবং ভীষণ সুন্দর শোভাযাত্রা বেরোয়। মানে ওই যে সেই ঝুলনে আমরা যেমন সাজাই না, ওই রকম অরিজিনাল ছোট বাচ্চা বড় সবাইকে সাজিয়ে পুরো একটা প্রসেশন করে খুব সুন্দর করে প্রসেশন বেরোয়, এবং খুব মানে খুব অর্গানাইজড মেলা এটা। মানে আমি দেখেছিলাম কলেজ লাইফে, আমাদের এক্সকার্শনে নিয়ে গেছিল, সেই সময় দেখেছিলাম। খুব সুন্দর এটা মেলা হচ্ছে আমাদের কোচবিহারের রাস মেলা। আর ভেরি ফেমাস এবং ওয়ার্ল্ড ফেমাস, মানে বিদেশিরা আসে পৌষ মেলায়। এই যে এখন হচ্ছে জুন মাস, তো এই নেক্সট মান্থ থেকে মানে জুলাই, অলরেডি এটা জুন মাসের শেষ টাইম, তো জুলাই থেকেই পৌষ মেলার জন্য, পৌষ মেলা হয় ডিসেম্বরে, বা শান্তিনিকেতনে হোটেল বুকিং শুরু হয়ে যায় বাইরে থেকে, মানে বিদেশিরা অনলাইনে বুকিং করে, জুলাই মাস থেকেই বুকিং ওপেন হয়ে যায়। মানে শান্তিনিকেতনে দোলযাত্রা যেমন ফেমাস, আমাদের জানো বিদেশিরা প্রচুর আসে, ঠিক পৌষ মেলাও সেরকম ফেমাস। এখনো পর্যন্ত দেখতে যেতে পারিনি, জানি না কোনোদিন যেতে পারবো কিনা। যদি তোমরা কেউ শান্তিনিকেতনে গিয়ে থাকো, দেখে থাকো, তাহলে তোমরা বেশি ভালো জানবে। তো এই 8 ধরনের মেলা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফেমাস, এবং সরি ফেস্টিভ্যাল, মেলা বললে ভুল, ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ফেমাস, সেই জন্য এগুলোকে রেজিস্টার করা হয়েছে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর ফেস্টিভ্যাল রয়েছে, যেগুলো এখনো আমাদের সরকারিভাবে স্বীকৃত নয়, মানে রেজিস্টার্ড নয় আর। নেক্সট আমরা চলে আসি ডান্স, ইম্পর্টেন্ট ডান্স। ছৌ ডান্স, যে ফটোটা দেখতে পাচ্ছ পাশে, এটাই ছৌ ডান্স, যেটা পুরুলিয়াতে ফেমাস। এই যে মুখোশগুলো বিশাল ভারী, আর এই যে ড্রেসগুলো হয় না, ভীষণ ভারী হয়। মানে ছৌ ডান্স অ্যাকচুয়ালি যারা নাচে খুব কষ্ট তাদের নাচতে। আর ছৌ ডান্স মানেই হচ্ছে এই দুর্গা মহিষাসুর বধ হয়, মানে একটা গল্প থাকে, যে গল্পটা তৈরি করে, যেমন আমাদের মহালয়ার গল্প দেখে ওরকম গল্প তৈরি করে নাচের মাধ্যমে সেটা প্রকাশ করে আর। নাম্বার 2 হচ্ছে গম্ভীরা ডান্স। গম্ভীরা ডান্সের ছবি এখানে মনে হয় দিইনি, না গম্ভীরা ডান্সের ছবি দেয়া নেই। একটু অনলাইনে মানে গুগলে দেখবে, যে গম্ভীরা ডান্সের একটা বিশেষ ড্রেস আছে, সেই ড্রেসটা পরে ডান্স করে, একটা আলাদা টাইপ আছে। থ্রি ব্রিটা ডান্স, এই নামগুলো শুনেছো কিনা আগে জানি না, তার জন্য গম্ভীর ডান্সটা কোথায় দেখা ম্যাম যায়? গম্ভীরা মালদা না? আমাদের এই গম্ভীরা ডান্স, ব্রিটা ডান্স পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টে নয়, এটা পশ্চিমবঙ্গের ডান্স, মোটামুটি সব ইন্টেরিয়ার গুলোতে দেখা যায়, ঠিক আছে। যেমন পরেরটাও সাঁওতাল ডান্স।
বা সান্থাল ডান্স পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টে নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরো যে প্লেটো রিজিয়নটা রয়েছে, মানে যেখানে অ্যাকচুয়ালি সাঁওতাল আদিবাসীদের অবস্থান বেশি, সেখানেই আমরা সাঁওতাল ডান্সটা দেখতে পাই। এখন কি করা হয়, বিভিন্ন পুরুলিয়া বিভিন্ন রিসর্টে যখন কেউ ঘুরতে যায় শীতকালে, তখন ওখানকার লোকেদের এন্টারটেন করার জন্য ওই ডান্সগুলো ওখান থেকে প্রদর্শন করে। এবং দুর্গা পুজোতে এখন বিভিন্ন প্যান্ডেলে দেখবে ওদেরকে ভাড়া করে নিয়ে এসে এই সাঁওতাল নাচ নাচায়। যেমন কলকাতার বড় বড় প্যান্ডেলগুলোতে এই বছরও বেশ কিছু প্যান্ডেলে নিয়ে এসেছিল, বা যখন এই শোভাযাত্রাটা হয় রেড রোডে তখন ওদের ভাড়া করে নিয়ে যায়, কারণ ওরা তো সিজনালি খুব কম সুযোগ পায়, যাতে ওদের একটু টাকা পয়সা হয় সেই জন্য। বাট পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টে নয়, মোটামুটি পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই এই ডান্স প্রচলিত রয়েছে। টুসু ডান্স হচ্ছে আমাদের বিশেষ করে বোথ বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে প্রচলিত। টুসু, ভাদু এগুলোর হয়তো তো নাম শুনেছো যারা ওই ডিস্ট্রিক্ট থেকে আসো। একটা কীর্তনের দল যেমন হয়, তো লোকাল বেশ কিছু ফিমেল ক্যারেক্টারিস্টিক, তারা একটা বেশ কিছু মহিলা নিয়ে একটা দল বানায় এবং নিজেদের ভাষায় একটা লোকগীতি মতো গান তৈরি করে, সেটা দিয়ে তারা বাড়ি বাড়ি আসে, একটু নাচ করে মানে বিশেষ কিছু পোজ নেই, ওই গানটা গায়, একটুখানি এদিক ওদিক কোমর দোলায় এবং অ্যাকচুয়ালি ভিক্ষা নেয়, ঠিক আছে? তো আগে, এখন টাকা নেয়, যেমন আমার পূর্ব বর্ধমানে মামার বাড়ি আমি যেটা দেখেছি এখন টাকা নিতে আসে। আগে টাকা পয়সা নিতে আসতো না, আগে ওরা চাল ডাল এইসব কিছু নিতে আসতো, এখন আর কেউ চাল ডাল নেয় না, কারণ ওদের বক্তব্য হচ্ছে খুব লজিক্যাল একটা বক্তব্য। কারণ আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা এখন চাল নাও না কেন, এটা আমি গত বছরের কথা বলছি। তো খুব লজিক্যাল একটা বক্তব্য দিয়েছে যে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকমের চাল দেয়, তো সেই চালগুলোকে একসাথে যখন ভাত করা হয়, বলছে সেই ভাত আর দিদি খাওয়া যায় না। মানে ধরো কেউ একটু সরু চাল দিল, কেউ মোটা চাল দিল, কেউ একেবারে মোটা চাল দিল, তো কোনোটা যখন একসাথে মিক্স করে ওরা ভাত বসাচ্ছে, সরু চালটা আগে হয়ে যাচ্ছে, মোটা চালটা সেদ্ধ হচ্ছে না, ফলে ভাত দেখা যাচ্ছে কিছুটা ভাত সেদ্ধ হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হচ্ছে। তো সেই জন্য বললো আমরা এখন আর চাল টাল নিই না। আগে তো সবাই গ্রামে প্রত্যেকের বাড়িতে একই রকমের চাল তৈরি করতো, সেই জন্য অসুবিধা হতো না। এখন তো গ্রামের লোকেরাও কেনা চাল খায় বাড়িতে, খুব কম, মানে খুব কম হাতে গোনা কয়েকটা জায়গা আছে যেখানে ঢেকি, বাড়িতে লোকে ধান থেকে চাল তৈরি করে, যেটা ঢেকি ছাটা চাল বলে। তো সেই জন্য এইগুলোই হচ্ছে একটা লোকাল, একদম লোকগীতি হিসাবে এটা লোকালি দেখা যায়, বিশেষ করে বোধ বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এখানে দেখা যায়। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে লাঠি ম্যাম ডান্স। আমাদের এইদিকে তো হয়। তুমি কোথায় থাকো বাবু? তো নট 24 নট, কোথায় থাকিস বল, শুনতে পেলাম না। ম্যাম নট 24। নট 24 এর কোথায়? নট 24 তো আমিও থাকি। ম্যাম গম্ভীরা যেটা ওটা সন্দেশখালী। গুগলে না মালদা দেখাচ্ছে। কোনটা গম্ভীরা? গম্ভীরা হ্যাঁ মালদা ম্যাম। দেখাচ্ছে, হ্যাঁ গম্ভীরা মালদা দেখাতেই পারে, কিন্তু মোটামুটি সব স্টেটেই এগুলো টুকটাক হয়। আর এই যে টুসু ডান্সটা যে বললো নর্থ 24 পরগনাতে হয়, যেমন আমিও নর্থ 24 পরগনায় থাকি, বাট আমাদের দমদমে কিন্তু হবে না। যেগুলো একটু ইন্টেরিয়ার মফস্বল, একটু ভিলেজ বা একটু গ্রাম, সেই জায়গাগুলোতে দেখা যায়, কিন্তু স্পেসিফিক বোথ বর্ধমান, তোমার বাঁকুড়া, বীরভূমে এগুলো বেশি দেখা যায়। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে লাঠি ডান্স। লাঠি ডান্স মানে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মহরমের সময় যে ডান্সটা হয়, লাঠি খেলা যেটা হয়, মানে লাঠি ডান্স মানে অ্যাকচুয়ালি আমরা বুঝি ডান্ডিয়া, যেটা গুজরাটে হয়, সেটা ভারতের ক্ষেত্রে যদি লাঠি ডান্স বলা হয় তাহলে বোঝাবে গুজরাটের ডান্ডিয়া। বাট পশ্চিমবঙ্গের লাঠি ডান্স মানে মহরমের সময় যে লাঠি খেলা হয় সেইটাকে লাঠি ডান্স বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই 6টা ডান্সই পশ্চিমবঙ্গের সমস্ত স্টেটে কখনো কোথাও না কোথাও দেখা যায়, মানে পার্টিকুলার কোনো স্টেটে যে দেখা যায় বাকি স্টেটে দেখা যায় না সেটা কিন্তু নয়। বাট যে যে ডিস্ট্রিক্টগুলো উল্লেখ করলাম সেই সেই ডিস্ট্রিক্টের স্পেসিফিক্যালি হয়তো দেখা যায়, বা ক্যারেক্টারিস্টিক্স, যেমন ধরো ছৌটা স্পেসিফিক পুরুলিয়াতে হয়, বাট তাছাড়া তুমি কলকাতা তো বিভিন্ন জায়গাতে
কখনো ফেস্টিভ্যালে ঘুরতে গেলে ছৌ ডান্স দেখতে পাবে, ঠিক আছে? যেমন ট্রেড ফেয়ারেও মাঝে মাঝে ছৌ ডান্স প্রদর্শন করে, ইকো পার্কে ছৌ ডান্স প্রদর্শন করে মাঝে মাঝে, বাট এটা স্পেসিফিক হচ্ছে পুরুলিয়াতে, পুরুলিয়ার ডান্স বা পুরুলিয়াতে দেখা যায়। তো যেগুলো যেগুলো স্পেসিফিক ডিস্ট্রিক্ট বলে দিলাম, বাকি মনে রাখবে প্রত্যেকটা ডান্সই কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে দেখা যেতে পারে। তো এই গেল আমাদের 6টা ডান্স। তাহলে আমরা ডান্স, ফেস্টিভ্যাল এবং তার সাথে হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স মানে ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়ে গেলাম। এই পুরো পার্টটা হচ্ছে আমাদের একদম স্ট্র্যাটিক জিকে, মানে এটা কিন্তু কোনোভাবেই জিওগ্রাফির পার্ট শুধু নয়, এটা একেবারে স্ট্র্যাটিক জিকের পার্ট, আবার এটা আমাদের জিওগ্রাফির পার্টও বলতে পারি, এবং এটা আমাদের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে। যে কোনো পরীক্ষা পশ্চিমবঙ্গে এবং সেন্ট্রালের পরীক্ষাতেও পড়তে পারো। তবে হ্যাঁ বলে দিই, সেন্ট্রালের পরীক্ষাতে কিন্তু খুব বেশি পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসে না। কিছু কিছু পরীক্ষায় আসে, যেমন ধরো এনটিপিসি, যেগুলোতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেবল, সেই ধরনের পরীক্ষাতে এই ধরনের 2-1টা প্রশ্ন আসে। বাট নর্মালি সেন্ট্রালের পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে রিলেটেড প্রশ্ন কম আসে। বাট পশ্চিমবঙ্গের পরীক্ষায় যেমন আইসিডিএস বা পঞ্চায়েতের পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই ধরনের পরীক্ষাগুলো সব থেকে বেশি এই পার্ট থেকে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা বোঝা গেছে সবার? বলো, কোনো জিজ্ঞাসা থাকলে বলো। ম্যাম ঠিক আছে, কিন্তু জিআইটাকে কবে কোনটা পেজে একটু সালটা দিয়ে দিলে ভালো হতো, সালটা নাকি আমরা লিখে শুধুমাত্র নেবো? দার্জিলিংটা পড়ো, ওটা ফার্স্ট বলে, বাদ বাকি সালগুলো দিলেও মনে রাখতে পারবে না। প্রত্যেকটা সাল আমি দিয়ে আচ্ছা, দিতে পারি। আর দার্জিলিং এর সালটা কবে ম্যাম? দার্জিলিংটা হচ্ছে ফার্স্ট। 1999। হ্যাঁ, ওটা তো ফার্স্ট, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট, ওটা পড়ো। আর বাদ বাকি সালগুলো মানে প্রত্যেকটা, যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও তাহলে বলতাম বাধ্যতামূলকভাবে পড়ো, কারণ ডাব্লিউবিসিএস যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে আর্ট অ্যান্ড কালচার নতুনভাবে অ্যাড করেছে, তখন আমি নিজেই দিয়ে দিতাম। তো শুধু এখানে তোমরা মোটামুটি দার্জিলিং টিটা যেহেতু ফার্স্ট, ওটার সালটা মনে রাখো, বাকিগুলো দরকার নেই। আর বাকিগুলো মনেও রাখতে পারবে না, অনেকগুলো সাল আছে। আর ওনা মানে বাকি ম্যাম পরীক্ষাগুলো আসে। 2004 না দার্জিলিং টি? সুমন আরেকবার বলো তো কি বললে? হ্যাঁ ম্যাম, দার্জিলিং টি যেটা জিআই ট্যাগ পেয়েছে ওটা 2004-এ না? দার্জিলিং না না, ওটা 2004 হবে কেন? ওটা তো যে বছর ফার্স্ট হয়েছে সেই বছরই পেয়েছিল। একটু জোরে বলো। ও 1999 সাল তো। হ্যাঁ, সবাই আজকে এত আস্তে আস্তে বলছিস কেন? আমি শুনতে পাচ্ছি না, এই পল্লবীর কথাটা ভালো শুনতে পাচ্ছি। ম্যাম 1999 সালে দার্জিলিং টি আমাদের হচ্ছে, দার্জিলিং যে টয় ট্রেন ওটা একবারে পেয়েছিল না জিআইটা? দার্জিলিং এর টয় ট্রেন জিআই ট্যাগ না, ওটা হচ্ছে হেরিটেজ। ওটা হেরিটেজ, হেরিটেজ একসাথে, হ্যাঁ। ওটা হেরিটেজ। দার্জিলিং কি দেখে নিচ্ছি আমি, দাঁড়া। একটা ঘোষণা করা 2004 হয়েছিল, দেখাচ্ছে গুগলে। একটা ঘোষণা হয়েছিল, আর একটা দার্জিলিং টি ফার্স্ট প্রোডাক্ট জিআই ট্যাগ, একটা সাইন করা হয়েছিল, আর একটা হচ্ছে কার্যকরী করা হয়েছিল। ঠিক আছে, কবে কার্যকরী করা হয়েছিল দেখছি, দাঁড়া। দু হাজার চার এটাতে কার্যকরী করা হয়েছিল, ঠিক আছে। কারণ আগে ঘোষণা করা হয়েছিল যে হবে, মানে জিআই ট্যাগটা যে হবে সেটা নিয়ে আলোচনা করে ঘোষণা হয়েছিল, বাট অ্যাকচুয়ালি কার্যকরী হয়েছিল, মানে সাইন রেজিস্ট্রেশন করা হয়েছিল 2004 সালে, ঠিক আছে। তাহলে ওটা 2004টা আমাদের রেজিস্ট্রেশন, ওটাই পড়বে। আর 1999-এ ওটা হচ্ছে জিআই ট্যাগ, মানে জিআই ট্যাগটা আমাদের রেজিস্টার হয়েছিল, মানে কোনো প্রোডাক্টকে যে আমরা জিআই ট্যাগ দেবো, মানে হোয়াট ইজ জিআই ট্যাগ, এই যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিনিসটাই আগে আমাদের ধারণাটাই ছিল না। তো 1999 সালে ওই জিআই ট্যাগ জিনিসটাই আমাদের আসে, সেইটা আমরা সরকারিভাবে ঘোষণা হয় যে এরকম কিছু কিছু প্রোডাক্ট থাকলে, মানে জিআই ট্যাগ যে দেবো তার তো কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। তো সেই ক্রাইটেরিয়াগুলো নির্ধারণ করা হয় এবং নির্ধারণ করে জিআই ট্যাগটা ঠিক করা হয় যে এরকম এরকম থাকলে সেগুলোকে আমরা জিআই ট্যাগ দেবো। জিআই ট্যাগের ধারণাটা আসে 1999-এ, মানে 99 সালে। আর ফার্স্ট জিআই ট্যাগ
দার্জিলিং টি পায়, মানে রেজিস্টার হয় 2004। ওকে, 2004 থাকতে পারে, 2005 থাকতে পারে। যদি দুটো অপশনই একসাথে থাকে তাহলে 2004 আনসার হবে, না হলে যেটা থাকবে সেটা আনসার হবে। আচ্ছা, এই ইয়েটা আমি পাঠিয়ে দিচ্ছি, পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। তোমাদের আবার নেক্সট ফ্রাইডে ক্লাস থাকছে। নেক্সট ফ্রাইডে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়াবো, ঠিক আছে? নেক্সট কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়িয়ে নিই, তারপরে আবার আমরা বাকি যেগুলো আছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফি সেই পার্টে আসবো। কারণ আমাদের মিসেলিনিয়াস পরীক্ষা আপকামিং হওয়ার চান্স রয়েছে, যেখানে ওয়ার্ল্ড থেকে প্রশ্ন আসে। ওকে, ঠিক আছে, চলো আজকে রাত টাটা। তাহলে কবে যেন ক্লাস আছে? ফ্রাইডে।